সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা। জমে উঠেছে ঈদ কেনাকাটা, নারীদের পোশাকের দোকানে ভিড়। বাংলাদেশে হবে ম্যানুফ্যাকচারিং হাব, লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার। রেলপথে যাত্রা হবে আরামদায়ক, থাকবে না অসাধুদের দৌরাত্ম্য। ধ্বংসাত্মক আন্দোলনের উস্কানিদাতাদের গ্রেফতারের সিদ্ধান্ত, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ, সময় 58 দিন। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত, আরও 61 ফিলিস্তিনি নিহত। তামিমকে 72 ঘণ্টার আগে হাসপাতাল থেকে স্থানান্তর ঝুঁকিপূর্ণ, সর্বশেষ তথ্য জানান স্বাস্থ্য মহাপরিচালক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ভাষণে তিনি স্বাধীনতার গৌরবময় ইতিহাসের স্মৃতি চারণ করেন, মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধা জানান, ঈদের আনন্দ ও ঐক্যের বার্তা পৌঁছে দেন, দেশবাসীর মধ্যে একতা ও প্রগতির আহ্বান তুলে ধরেন। ডক্টর ইউনূসের বক্তব্যে ছিল আশা ও সম্ভাবনার সুর। তিনি বলেছিলেন, মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। এই প্রেরণাদায়ক ভাষণ দেশবাসীর মনে জাগ্রত করে নতুন উদ্যম। স্বাধীনতা ও ঈদের এই মিলন নতুন পথের নির্দেশনা দেবে। জাতির লক্ষ্যে অগ্রগতির সোপানে এগিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক, এই কামনা করছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। প্রিয় দেশবাসী, গত 16 বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি ঢেকে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নেমে এসছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। ঈদের বাকি মাত্র কয়েকদিন এবং চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ছোট বড়, ধনী গরিব কেউ ঈদ কেনাকাটায় পিছিয়ে নেই। ক্রেতারা ফুটপাতে ছুটছেন, আবার কেউ ছোট বড় মার্কেট ও বিপণী বিতানে যাচ্ছেন। সকল মিলিয়ে রাজধানীর ঈদ বাজারে জমে উঠেছে ক্রেতাদের ভিড়। সংশ্লিষ্টরা বলছেন, পুরুষের তুলনায় নারীদের পোশাকের দোকানে বেশি ভিড় হচ্ছে। বিশেষ করে পাকিস্তানি 3 পিস এবার তাদের পছন্দের শীর্ষে রয়েছে। রাজধানীর বসুন্ধরা, সিটি, ইস্টার্ন প্লাজা, ইস্টার্ন মল্লিকা সহ আশেপাশের বেশ কয়েকটি শপিং মল ঘুরে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিজাত শপিং মলগুলোতে ঈদ কেনাকাটা চলছে। শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতাদের ভিড় সামলাতে বিক্রেতারা হিমশিম খাচ্ছেন, যেন নিঃশ্বাস ফেলারও সময় পাচ্ছেন না। বিশেষ করে যেসব শোরুমে অফার চলছে সেগুলোতে ভিড় অনেক বেশি। ক্রেতাদের মধ্যে অনেকেই ঈদে গরম থাকতে পারে এমন বিবেচনায় আরামদায়ক পোশাক কিনছেন। দেশে বিদেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরি করতে চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ লক্ষ্যে বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে বিশ্বের সামনে তুলে ধরছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, চায়না সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি মাইলফলক সফর হবে।
28 তারিখ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোকাস থাকবে চাইনিজ ইনভেস্টর, চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এবং চীনের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করা। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে, সেটা এনবিআর এর হোক, সেন্ট্রাল ব্যাংকের হোক, সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে অ্যাপিউল করে যাতে আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারি। আগামী 27 মার্চ থেকে রেলপথে যাত্রার মূল ভিড় শুরু হবে, জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। তিনি বলেন, এই ভিড় গার্মেন্টস ছুটির দিন থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলবে। এ সময় যেন কেউ ট্রেনের ছাদে চড়তে না পারে, সেজন্য স্টেশন এলাকায় 27 তারিখ থেকে কোনো মই বা টুল থাকবে না। ফাহিমুল ইসলাম বলেন, বিনা টিকেটের যাত্রীদের ভ্রমণ থেকে বিরত রাখতে হবে। প্রধান স্টেশনগুলোতে 3 স্তরের টিকিট চেকিং ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। ঢাকা স্টেশনের আশেপাশে বেশ কয়েকটি পকেট গেট রয়েছে, যেসব গেট দিয়ে বিনা টিকিটের যাত্রীরা সুযোগ নেন। আমরা 3 বাহিনীকে বিশেষভাবে অনুরোধ করেছি, পকেট গেটগুলোতে তারা কঠোরভাবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ঈদের ট্রেন ও যাত্রী নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে কথা জানান তিনি। 5 তারিখ থেকে আমাদের স্পেশাল ট্রেন যাবে, আর আগামীকালকে থেকে আপনারা জানেন আমাদের একটা নরসিংদী কমিউটার ট্রেন নামে ঢাকা ভৈরব একটা ট্রেন নতুনভাবে প্রবর্তন হবে, সেটা যাবে। টিকিটে এবং অন্য রাইডে ভ্রমণ না করার জন্য আমাদের বিভিন্ন স্তরে চেকিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখছেন আমাদের প্রবেশপথে চেকিংয়ের ব্যবস্থা আছে, সেক্ষেত্রে চেকিং করে এটা প্রতিরোধ করা হবে। আমাদের কোনো রকমের আল্লাহ মাফ করুক, কোনো রকমের অঘটন বা কোনো সমস্যা না হলে ইনশাল্লাহ কোনো ট্রেন বিলম্বের কোনো কারণ নাই। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং দেশ বিরোধী ও ধ্বংসাত্মক আন্দোলন সমাবেশে উস্কানি দাতাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামীকাল স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং উস্কানি দাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 8ম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি এবং সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড তথা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে। বিশেষ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করা হবে। টাকা এই অনেক সময় স্থানান্তর করার জন্য, যেন যদি কারো বেশি টাকা হয়, মানি স্থানান্তরের জন্য আমাদের স্কোয়াডের সহায়তা নেবে। আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সাগরে যে কোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবারের মতো এবারও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাংলাদেশের নদী, খাল এবং সাগরের জলরাশি যেন জীবনের একটি অপরিহার্য অঙ্গ। মাছ ধরা এখানে শুধু একটি পেশা নয়, বরং একটি সংস্কৃতি, একটি জীবনধারা। মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে বাংলাদেশ সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত মোট 58 দিন সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। বুধবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব HM খালিদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023-এর বিধি 3 এর উপবিধি 1 এর দফা ক-তে প্রদত্ত ক্ষমতা বলে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে। এর উদ্দেশ্য হল বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন এবং উৎপাদনকে উৎসাহিত করা, পাশাপাশি সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এই পদক্ষেপের মাধ্যমে সরকারের আশা, দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে টেকসইভাবে মৎস্য আহরণ সম্ভব হবে। এটি মৎস্য চাষিদের জন্য একটি সুযোগ, যাতে তারা মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করতে পারেন। বাংলাদেশে মাছ ধরা একটি ঐতিহ্যবাহী শিল্প।
সরকারের সাম্প্রতিক উদ্যোগ টেকসই মৎস্য আহরণের দিকে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। ফলে এই অঞ্চলে নিহতের মোট সংখ্যা প্রায় 50,100 জনে পৌঁছেছে। গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার আনাদোলু বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 2023 সালের অক্টোবর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে 50,082 জনে পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 4 জনের লাশ উদ্ধার করেছেন। ইসরায়েলি আক্রমণে 134 জন আহত হয়েছেন। ফলে সংখ্যাতে শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,13,408 জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর বলেছেন, তামিমকে 72 ঘণ্টার মধ্যে হাসপাতাল থেকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হবে। যদিও তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে, তাকে আরও 72 ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। এই তথ্য তামিম ইকবাল ও তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে। ডাক্তার আবু জাফর জানান, তামিমের অবস্থা আগের তুলনায় অনেক উন্নত। তিনি কথা বলছেন এবং খাবার গ্রহণ করছেন। হৃদরোগের ঝুঁকি থাকার কারণে তামিমকে 72 ঘণ্টা হাসপাতালে থাকতে হবে। মঙ্গলবার সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে তামিমের স্বাস্থ্যগত পরিস্থিতি পর্যবেক্ষণকালে তিনি এ কথা বলেন। লাগানো হয়েছে সেটা সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি। সে রিস্কটা রয়েছে, যদিও সেটার পরিসংখ্যানের খুবই কম, কিন্তু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। তামিম ইকবাল আপাতত মাঠে ফিরছেন না। চিকিৎসকের নির্দেশ অনুযায়ী আগামী 3 মাস তিনি পর্যবেক্ষণে থাকবেন। ডাক্তারের বক্তব্য অনুযায়ী আগামী 3 মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি নিয়মিত চেকআপে থাকবেন। এদিকে দেশবাসীর কাছে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবাল। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।